আজকে আমরা দেখব যে ম্যাগনেটিক টার্ম প্রপার্টিজ অফ ম্যাগনেট। তো এই 179 পেজে আছে, 179 পেজে এটা আছে। তো ফার্স্ট আমরা জেনে নিই এখানে কিছু টার্মসগুলো যেগুলো ম্যাগনেটিক সার্কিটের জন্য ইউজ হয়, সেগুলোকে বেসিক্যালি আমরা এক এক করে জানবো। তো প্রথম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বলা হয়? তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দ্য ফোর্স অফ ম্যাগনেটিজম ইজ রেফার্ড টু অ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে ম্যাগনেট আছে সেই ম্যাগনেটের যে বলটা যে অঞ্চলে কাজ করে বা যে ক্ষেত্রে কাজ করে সেটাকে কি বলে না ম্যাগনেটিক ফিল্ড বলে। যে অঞ্চলটা বা যে এরিয়ার মধ্যে বা যতটুকু জায়গার মধ্যে ম্যাগনেটের ফোর্সটাকে অনুভব করা যায়, তো সেটা হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড। দ্য ফিল্ড এক্সটেন্ড আউট ফ্রম দ্য ম্যাগনেট ইন অল ডাইরেকশনস। তাহলে প্রত্যেক দিকে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, এক্সটেন্ড করে। সব দিকে এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকে ম্যাগনেটের থেকে বাইরের দিকে, ঠিক আছে, ম্যাগনেটের চারপাশ দিয়ে। অ্যাজ ইলুস্ট্রেটেড ইন ফিগার 1, তোমরা ফিগার 1-এ এই ছবিটা দেখতে পাচ্ছো যে এটা আমরা একটা তার ক্রস সেকশন দেখতে পাচ্ছি, বা আমরা এটা 2D-তে দেখছি, কিন্তু এটা যেরকম একটা তল দিয়ে আছে সেরকমভাবে সমস্ত দিক দিয়ে আছে ম্যাগনেটের এই জিনিসটা, ঠিক আছে। এই যে ম্যাগনেটের যে অঞ্চল, এই টোটাল যে ম্যাগনেটের এই মাঝখানে আমাদের একটা বার ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল। তো এই চারপাশে যে রেখা দিয়ে অঙ্কিত করা হয়েছে, যে জায়গাটা আঁকা হয়েছে, হ্যাঁ, এই যে লাইনগুলোকে ড্র করা হয়েছে, এই সমস্ত দিক দিয়েই কী হয় না ম্যাগনেটের ফোর্সটাকে নজর দেওয়া যায় বা দেখা যায়, বা এই অঞ্চলের মধ্যে ম্যাগনেট সবচেয়ে বেশি স্ট্রং থাকে। The magnetic line extend from the magnet represent the magnetic field. আচ্ছা, the space around a magnet in which the influence of the magnet can be detected is called the magnetic field. তাহলে এখানে সিম্পল দেখো, তোমাদের বলেছে যে দি স্পেস অ্যারাউন্ড ম্যাগনেটের চারপাশের যে জায়গাটা আছে, ইন হুইচ দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটের প্রভাবটাকে দেখা যায় বা ডিটেক্ট করা যায়, সেটাকে কি বলে না ম্যাগনেটিক ফিল্ড বলে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলতে ম্যাগনেটের যে সমস্ত চারপাশে যে অঞ্চলে ম্যাগনেটের প্রভাবটাকে দেখা যায় সেটাই তার ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক লাইন। তো ম্যাগনেটিক লাইনটা কি, বা ম্যাগনেটিক লাইনকেও অনেক সময় কি বলা হয়, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। তো ম্যাগনেটিক লাইন যাকে বলা হচ্ছে তাকেই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বলা হয়। তো ম্যাগনেটিক লাইনকে আমরা কি বলি, চুম্বক বলরেখা বা চুম্বকের রেখাও বলা হয়। তো চুম্বক বলরেখা এই জিনিসটা কি আমরা এবার জেনে নিই। তা এই চুম্বক বলরেখাটাকে আমরা অ্যাসিউম করে নিয়েছি, আমরা ধরে নিয়েছি যে ম্যাগনেটের একটা পোল থেকে যে সমস্ত একটা রেখা বরাবর বা একটা পথ বরাবর কি হচ্ছে, ম্যাগনেটটা কাজ করছে, ম্যাগনেটের যে ফোর্সটা সেটাকে সবচেয়ে বেশি অনুভব হচ্ছে, ঠিক আছে। তো ম্যাগনেটের থেকে আউটসাইডের দিকে বা ইনসাইডের দিকে যে সমস্ত রেখাগুলো অঙ্কিত করা হয়েছে তোমাদের বইয়ে ফিগার নাম্বার 1-এ, এগুলো কি রিপ্রেজেন্ট করা হচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। তো বলছে দেখো এখানে দ্য ফ্লাক্স লাইন কন্টিনিউইং অন থ্রু দ্য ম্যাগনেট। তো এই যে ম্যাগনেটের যে বলরেখাগুলোকে অঙ্কিত করা হয়েছে, এই যে সরু সরু করে যে রেখাগুলো, এগুলো কী হয়, ম্যাগনেটের নর্থ পোল থেকে বেরিয়ে কন্টিনিউ করে এরা কী করে সাউথ পোলের দিকে যায়। এখানে এসে শেষ হয়ে যায় না, এরা কী করে ম্যাগনেটের ভেতর দিয়েও যায় এবার। সো সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যেতে থাকে। তাহলে এটা একটা সার্কিট কমপ্লিট করে, একটা লুপ কমপ্লিট করে, ঠিক আছে, একটা বদ্ধ পথ তৈরি করে এই সমস্ত রেখাগুলো বা এই লাইনগুলো। সো পার্টিকুলার এই লাইন বরাবরই ম্যাগনেট সবচেয়ে বেশি স্ট্রং হয় এবং ম্যাগনেট সবচেয়ে বেশি এফেক্টিভ হয়, ঠিক আছে। দি ম্যাগনেটিক লাইন অ্যারাউন্ড এ বার ম্যাগনেট আর শোন ইন দ্য ফিগার 1। সো বার ম্যাগনেটের ক্ষেত্রে এটা একটা বার ম্যাগনেট, ঠিক আছে, সেই বার ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক লাইনটা কেমন হবে সেটা এখানে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, বা যাকে আমরা ফ্লাক্স বলি, FLUX, ফ্লাক্স, ঠিক আছে। এই ফ্লাক্সটা ইম্পর্টেন্ট, তোমরা বহুবার এই জিনিসটা আসবে। তো ফ্লাক্সের ক্ষেত্রে আমাদের ইউনিট আছে, এককগুলো আছে, ফ্লাক্স বারবার বলা হলে তোমরা ইজিলি কি বুঝবে, যে সমস্ত আমরা বলরেখাগুলোকে এঁকেছি বাইরের দিক দিয়ে আমরা অঙ্কিত করি বা দেখাই, যেখান দিয়ে এরা একটা কী করছে, একটা বদ্ধ পথ তৈরি করে, একটা লুপ তৈরি করে, ঠিক আছে। কোনো একটা পোল থেকে সেই ফ্লাক্সগুলো বেরোলে অন্য একটা পোলে গিয়ে সেটা পৌঁছায় এবং সেখানে গিয়ে শেষ হয় না, সেখান থেকে ম্যাগনেটের ভেতর দিয়ে নেক্সট পোলের দিকে যায় আর কি। সো এটা একটা কমপ্লিট একটা পথ তৈরি করে। অনেকটা তড়িতের যেরকম প্রবাহিত হয় সেরকমভাবে চুম্বক
এই বলরেখাগুলো কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তার জন্য এদেরকে সবসময় কী করা হয়েছে, অ্যারো চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে যে ম্যাগনেটিক এই বলরেখাগুলো, লাইন অফ ফোর্সগুলো কোন দিকে যাচ্ছে। তা এই ডাইরেকশনটা না দিলে পরে তোমার সবসময় ভুলভাবে ওটাকে সূচিত করা হবে। তাই সবসময় তোমাদেরকে কী করতে হবে, এই ম্যাগনেটের লাইন অফ ফোর্সগুলোর জন্য একটা অ্যারো চিহ্ন দিয়ে তাকে বোঝাতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। ম্যাগনেটের জন্য তার একটা অ্যাক্সিস আছে, বা যাকে আমরা কি বলি, ম্যাগনেটিক ইকুয়েটার বা বিষুবরেখা। এই জিনিসটা কি, দেখো একটা ইমাজিনারি একটা লাইন, যে একটা লাইন, যে লাইনটা হচ্ছে তার নর্থ এবং সাউথ পোলকে জয়েন্ট করছে। সে মনে করো আমাদের কাছে এই ডাস্টারটা হচ্ছে একটা ম্যাগনেট, ঠিক আছে। তো এর একটা সাইড হচ্ছে নর্থ পোল, এটা একটা সাউথ পোল। সো এর মধ্যে দিয়ে যে ইমাজিনারি লাইনটা, কল্পিত যে লাইনটা এই দুটোকে জয়েন করছে, স্ট্রেট একটা লাইন, তো সেটাকে কি বলা হবে, তার ম্যাগনেটিক অ্যাক্সিস বা ইকুয়েটার, ম্যাগনেটিক ইকুয়েটার, যাকে বিষুবরেখা বলা হয়। তো এটা তোমরা যদি এটা মনে করো যে এর মাঝখান দিয়ে যে একটা লাইন যদি আমরা স্ট্রেট টানি, স্ট্রেট একটা লাইন যদি কল্পনা করি, তাহলে সেটা কি হবে, তার ম্যাগনেটের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সিস বলা হবে। সো এটাই তোমাদের ফিগার নাম্বার 2তে তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটাকে বলা হয়েছে। দেখো এইটা একটা বার ম্যাগনেট, তার মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে এই সমস্ত লাইন অফ ফোর্সগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো কন্টিনিউ হচ্ছে, এখানে বাকি ছবিটা আঁকা হয়নি। এই লাইন অফ ফোর্সগুলো ঘুরে 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 আবার এখানে কমপ্লিট করছে। সো চারপাশ দিয়ে আছে, এটা একটা তলে দেখতে পাচ্ছ, এর মানে সমস্ত তলগুলোতেই, যতগুলো তল তুমি ভাববে সমস্ত তলেই কিন্তু কাজ করছে, মানে এটা 3D ফর্মে আছে। যদি এটা একটা ম্যাগনেট হয়, এর এখান থেকে ফ্লাক্সগুলো বেরিয়ে এদিকে যাচ্ছে, এদিক থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে, এদিক থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে। সো চারপাশ দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কিন্তু বেরোচ্ছে, মানে চারপাশে গোল করে বেরোচ্ছে। অনেকটা তোমরা যদি এর আগে দেখো, যেখানে আর্থের একটা ছবি দেখানো হয়েছে, আর্থকে মনে করো একটা ম্যাগনেটের মতন, ঠিক আছে। আর্থের দুটো পোল আছে, নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক, এবং আর্থ নিজেও একটা জায়েন্ট ম্যাগনেটের মতনই আচরণ করে। তো সেক্ষেত্রে দেখো এই বলটা দেখো চারপাশ দিয়ে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো বেরোচ্ছে, ঠিক আছে। সো নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো বেরিয়ে সাউথ পোলের দিকে যাচ্ছে, আর অ্যারো চিহ্নগুলো তার নিচের দিকে নামছে বলে দেখাতে হবে। ওকে, এবার নেক্সট চলে আসি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। সো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কি, এটা কিছুই না, এটাও একটা ইমাজিনারি লাইন হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক অ্যাক্সিস বা ম্যাগনেটের যে অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসের সঙ্গে কী আছে, পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে আছে, ঠিক আছে, এমন একটা লাইন। তো এখানে যদি আমরা কল্পনা করেছিলাম আমাদের ডাস্টারের ক্ষেত্রে, এটা নর্থ এটা সাউথ, একে জুড়ছে যে লাইনটা, এদেরকে জুড়ছে একটা স্ট্রেট লাইন, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানতে পারি আমরা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের মেন অ্যাক্সিস, তাই তো, বা ম্যাগনেটিক অ্যাক্সিস। তার সঙ্গে পারপেন্ডিকুলার করে আমরা লম্বভাবে যদি একটা অ্যাক্সিসকে আমরা আঁকি, এবং কোথায় আঁকতে হবে না, এই নর্থ আর সাউথ পোলের যে মিডিল পয়েন্টটা তৈরি হচ্ছে, সেই মিডিল পয়েন্টে এসে আমরা একটা অ্যাক্সিসকে টানলাম, যে অ্যাক্সিসটাকে বলবো হচ্ছে ম্যাগনেটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। কারণ পার্টিকুলার এই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটের ক্ষমতাটা কী হয়ে যায়, জিরো হয়ে ওঠে, ঠিক আছে, তার জন্য নিউট্রালাইজড হয়ে যায়, তো একে বলা হচ্ছে ম্যাগনেটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। তো দেখো এখানে কি বলছে, দ্য ইমাজিনারি লাইন হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস অ্যান্ড পাসেস থ্রু দ্য সেন্টার অফ ম্যাগনেট। তাহলে ম্যাগনেটের সেন্টার দিয়ে পাস করে, আর মেন অ্যাক্সিসের সঙ্গে কি হয়, ম্যাগনেটিক অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, লম্বভাবে থাকে, এমন একটা লাইন যাকে হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বলা হয়। তো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসের জন্য আমরা দেখো ফিগার নাম্বার 2, এই যে ছবিটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করা হয়েছে পার্টিকুলারলি এই সরু দাগটা দিয়ে, ডট 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 দাগ দিয়ে, তাই না। এটা আমাদের একটা বার ম্যাগনেট। সো বার ম্যাগনেটের সেন্টারে, আর দেখো মেন অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি তৈরি করেছে, তাই না, পারপেন্ডিকুলার। সো এই যে পার্টিকুলার লাইনটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। আর ম্যাগনেটের নর্থ থেকে সাউথ পোলের দিকে যে অ্যাক্সিসটাকে আমরা আঁকবো, সেই অ্যাক্সিসটা হবে হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। নেক্সট হচ্ছে ইউনিট পোল। ইউনিট বা হচ্ছে একক মেরু। পোল মানে হচ্ছে মেরু বলতে পারো তোমরা, বাংলায় মেরু বলে। তো পোল, ইউনিট পোল বা একক মেরু কাকে বলা হবে? এ ইউনিট পোল মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পোল হুইচ when placed 1 meter apart from an equal and similar poles repelled with a force of 10 newtons। তাহলে ইউনিট পোল বলতে কি, ধরো
এই যে বার ম্যাগনেটটা আছে এর পার্টিকুলার এই পোলটা হচ্ছে ইউনিট পোল, একক পোল। কি করে সেটা জানতে পারবো যেটা ইউনিট কখন হবে? যদি এই বার ম্যাগনেটটাকে আমরা এখানে রাখলাম, এখান থেকে 1 মিটার দূরে সেম আর একটা সেম ক্ষমতার, ঠিক আছে, এখানে বলছি ইকুয়াল অ্যান্ড সিমিলার, সেম টাইপের, মনে করো যে এটা ইকুয়াল সেম পোল, একটা সেম পাওয়ারের একটা পোলকে 1 মিটার দূরত্বে, এই দূরত্বটা হচ্ছে 1 মিটার দূরে রাখা হয়েছে, তাহলে এই সেকেন্ড পোলটাকে ও হচ্ছে কী করছে, বিকর্ষণ করছে, হ্যাঁ, রিপেল করছে। কত না, যদি 10 নিউটন বল দ্বারা রিপেল করে। এবার 10 নিউটন বলটা কতটা এক্স্যাক্টলি সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমাদের হাতের উপরে যদি 1 কেজির একটা বাটখারা রাখো, তাহলে দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের হাতের উপরে যে বলটাকে দেয়, সেই বলটা হচ্ছে 9.81 নিউটন বল প্রযুক্ত করে, অলমোস্ট প্রায় 10-এর কাছাকাছি, তাই তো, প্রায় 10-এর কাছাকাছি 9.81 নিউটন বল প্রযুক্ত হয় 1 কেজি বাটখারা। তাহলে 1 কেজির থেকে একটু ভারী, সামান্য ভারী, সেটা কি হবে, সেই পার্টিকুলার বাটখারাটা যতটা ফোর্স তোমার হাতের উপরে অ্যাপ্লাই করছে, ঠিক ততটা ফোর্স যদি এই ম্যাগনেটটা ওই সেকেন্ড ম্যাগনেটের উপরে প্রযুক্ত করে বা অ্যাপ্লাই হয়, যদি ওকে সেই বলে ঠেলতে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে পার্টিকুলার এই ম্যাগনেটের এই পোলটা হচ্ছে ইউনিট পোল, একক পোল, ঠিক আছে, একক মানের। এবার আমরা দেখব ম্যাগনেটের কিছু প্রপার্টি, ম্যাগনেট যে সমস্ত প্রপার্টিগুলো তার ভেতরে আছে, ম্যাগনেটের যে সমস্ত বৈশিষ্ট্য বা চরিত্রগুলো আছে সেটা দেখব। এক হচ্ছে অ্যাট্রাকটিভ প্রপার্টি। সো ম্যাগনেট কী করে না, ম্যাগনেট হ্যাজ দ্য প্রপার্টি অফ অ্যাট্রাক্টিং ম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে আমরা জানি যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এগুলোকে কী করে, ম্যাগনেট অ্যাট্রাক্ট করে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, আর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোকে খুব কম, মানে যদি খুব পাওয়ারফুল ম্যাগনেট না হয় তো তাহলে সেই ফোর্সটাও খুব বেশি হয় না। কিন্তু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেমন হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলো সব ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এদেরকে কী করে, সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, ফোর্স দিয়ে টানে, তাই তো। এগুলো আমরা পরে দেখব, আমরা ছোটোবেলা থেকেও দেখেছি, অনেকে হয়তো দেখোনি, তবু আমরা এগুলো এক এক করে দেখব। যখন আমরা অরিজিনাল একটা ম্যাগনেট নিয়ে আসব, তখন আমরা এগুলোকে তোমাদেরকে আরও ভালো করে প্র্যাকটিক্যালি দেখাতে থাকবো। তো অ্যাট্রাকটিভ প্রপার্টিস কী করে না, নিকেল, আয়রন, লোহা, কোবাল্ট, এগুলোকে কী করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, ম্যাগনেট। অ্যান্ড ইটস পাওয়ার অফ অ্যাট্রাকশন ইজ গ্রেটেস্ট অ্যাট ইট পোলস। তাহলে ম্যাগনেটের যে পোলটা হয়, সেই পোলেই সবচেয়ে বেশি পাওয়ার থাকে। আইদার এইটা একটা নর্থ পোল বা আরেকটা হচ্ছে অপোজিটে সাউথ পোল থাকতে পারে, ঠিক আছে, বা এটা যদি নর্থ পোল হয় তো তার উল্টো দিকে সাউথ পোল আছে। সো এই যে পোল আর এখানে একটা পোল, এই দুটো মেরুতে বা এই পোলগুলোতে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ফোর্সটা থাকে। এটা যদি আমার মনে করো যে আমার ওয়াচটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, তাহলে এই পোলেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশনটা করবে, টানবে। এই সেন্টারে কিন্তু টানতে পারে না, সেভাবে বল বেশি থাকে না, বা একদম সেন্টারে যদি যাওয়া যায় তা দেখা যাবে যে কোনো ফোর্সই কাজ করছে না, কিন্তু সবচেয়ে বেশি অ্যাট্রাকশনটা এই মাথার পোলটাই এই আয়রনের উপরে প্রযুক্ত করবে, ঠিক আছে, সবচেয়ে বেশি টানবে, বা অপোজিট পোলটা সবচেয়ে বেশি টানবে। নেক্সট প্রপার্টি দেখব ডাইরেক্টিভ প্রপার্টি। ইফ এ ম্যাগনেট ইজ ফেয়ারলি সাসপেন্ডেড, মানে আমরা কি জানি, ডাইরেক্টিভ প্রপার্টি মানে হচ্ছে একটা ম্যাগনেটকে যখন ঝুলিয়ে দেওয়া হবে একটা মাঝখানে সেন্টারে সুতো বেঁধে, তাহলে দেখবো যে এটা আমাদের কী হবে, আমাদের যে নর্থ আর সাউথ আছে আমাদের বাড়ি বা যেখানে আছি, সেখানে যেদিকটা নর্থ সেদিকে নর্থ পোলটা চলে যাবে, আর সাউথটা সাউথের দিকে চলে যাবে। সো নর্থ সাউথ অনুসারে এটা অ্যালাইন্ড হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডাকশান প্রপার্টি। ইন্ডাকশান মানে হচ্ছে আবেশিত হওয়া, ঠিক আছে। আবেশিত হওয়া মানে কি, এ ম্যাগনেট হ্যাজ এ প্রপার্টি অফ দ্য প্রডিউসিং ম্যাগনেটিজম ইন এ নিয়ার বাই ম্যাগনেটিক সাবস্টেন্স বাই ইন্ডাকশান। মানে একটা ম্যাগনেটের কাছাকাছি কোনো যদি লোহাকে নিয়ে আসো, ছোটো লোহার টুকরোকে নিয়ে আসো, তাহলে তার ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো যেগুলো আছে সেগুলো সেই লোহার ভেতর দিয়ে চলে যায়, কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট পথ হয়, তার ভেতর দিয়ে চলে যায়। ফলে এই লোহাটাও তখন টেম্পোরারি ম্যাগনেটের মতন আচরণ করে, মানে এর গায়ে যদি ছোটো কোনো পিন পেরেক দিয়ে দাও, তাহলে এই পার্টিকুলার লোহাটাও কী করবে, এই পিন পেরেকগুলোকে ধরে নেবে বা আয়রনকে অ্যাট্রাক্ট করতে থাকবে। সো এই ম্যাগনেটের ফলে, এই ম্যাগনেটের জন্য কী হচ্ছে না, টেম্পোরারিলি লোহাটা, আয়রনটাও নিজে কী করছে, ম্যাগনেটের মতন আচরণ করছে। সো এটাকে ইন্ডাকশন বলা হয়। তারপর হচ্ছে পোল এক্সিস্টিং প্রপার্টিস। এটা কি বলছি, যে যদি একটা মনে করো একটা কোথাও তুমি সিঙ্গেল পোল কোথাও দেখতে পারবে না, এই সিঙ্গেল পোল ক্যান নেভার এক্সিস্ট ইন এ ম্যাগনেট।
ঠিক আছে, কোনো একটা ম্যাগনেট একটা সিঙ্গেল পোল হয় না, একটা সিঙ্গেল পোল হয় না, তার আইদার নর্থ আছে সাউথ আছে। ইভেন তুমি যদি একটা বড় ম্যাগনেটকেও যদি টুকরো করে দাও তাহলে দেখবে যে তার থেকেও যে ছোটো দুটো পিস তৈরি হবে, তাহলে একটা নর্থ হয়ে যাবে আর একটা সাউথ হয়ে যাবে তা না, প্রত্যেকটা টুকরেই কী থাকবে, একটা নর্থ একটা সাউথ পোল থাকবে, অন্য টুকরোটাতেও একটা নর্থ একটা সাউথ। ইভেন সেটাকে যদি ফার্দার আরও টুকরো করতে থাকো তাহলে প্রত্যেকটা টুকরে দুটো করে পোল তৈরি হতে থাকবে, ঠিক আছে, পোলের একটা পেয়ার তৈরি হতে থাকবে। নেক্সট প্রপার্টি হচ্ছে ডিম্যাগনেটাইজিং প্রপার্টি। তাহলে ডিম্যাগনেটাইজিং কখন হয়ে যেতে পারে ম্যাগনেট? যদি হ্যান্ডেল রাফলি করা হয়, তাহলে ইফ এ ম্যাগনেট ইজ হ্যান্ডেলড রাফলি বাই হিটিং, হ্যামারিং এটসেট্রা, ইট উইল লুজ ইটস ম্যাগনেটিজম। তাহলে কী হয় না, ডিম্যাগনেটাইজিং এফেক্ট কখন হয়? যখন ম্যাগনেটকে খুব রাফলি হ্যান্ডেল করছি, এই ম্যাগনেটটাকে আমরা কী করছি, প্রচণ্ড গরম করছি, হ্যাঁ, ফলে এর ম্যাগনেটিক প্রপার্টিটা লুজ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে হ্যামারিং করছি, খুব জোরে জোরে বাড়ি মারছি, হ্যাঁ, তাতেও ডিম্যাগনেটাইজ হয়ে যেতে পারে, ঠিক আছে, এই ডিম্যাগনেটাইজটা হয়ে যায়। নেক্সট হচ্ছে প্রপার্টি অফ স্ট্রেংথ। তো স্ট্রেংথ এই ব্যাপারটা কি না, ম্যাগনেটের যে পোল থাকে, ইভেন ম্যাগনেট হ্যাজ টু পোল, ম্যাগনেটের দুটো পোল থাকে, দ্য টু পোলস অফ এ ম্যাগনেট হ্যাভ এ ইকুয়াল পোল স্ট্রেংথ। ম্যাগনেটের যে দুটো পোল, একটা পোল বেশি স্ট্রং হবে অন্য পোলটা স্ট্রং হবে না এমন নয়, দুটো পোলই সেম কী হয়, স্ট্রেংথই হয়। নর্থ পোলও যতটা স্ট্রেংথই হয়, সাউথ পোলও ততটাই স্ট্রেংথই হয়। সো এটা তার স্ট্রেংথ প্রপার্টিজ। এবং নর্থ পোলের যে টিপটা হয়, মাথার দিকটা হয়, পোলটা সেখানেই পোল বলা হয়, সেখানেই সবচেয়ে বেশি স্ট্রেংথটা কিন্তু বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে স্যাচুরেশন প্রপার্টিস। ইফ এ ম্যাগনেট বলছে, দেখো স্যাচুরেশন মানে সম্পৃক্ত হয়ে যাওয়া। তো সম্পৃক্ত হওয়া মানে কি, ধরো আমরা জলের ভেতরে লবণ গুলছি, তাহলে লবণ গুলতে গুলতে একটা টাইম পরে গিয়ে দেখবে যে অতিরিক্ত লবণ দিয়ে দিলে সেই লবণটা জলের মধ্যে গুলে যাচ্ছে না, সেটা নিচে ছিটিয়ে পড়ে যাচ্ছে। ইভেন চিনি মেশাতে থাকলেও জলের ভেতরে, সো একটা টাইম পরে গিয়ে চিনিটা গুলতে চায় না, মানে জলটায় যতটা চিনি ধরার ক্ষমতা ছিল, গুলে যাওয়ার ক্ষমতা ছিল, তার থেকে বেশি পরিমাণ দিয়ে ফেলেছে, তখন কী হবে, সম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাগনেটের ক্ষেত্রে এরকম হয়, মানে এই ম্যাগনেটটা মনে করো একটা স্ট্রং ম্যাগনেট, সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট এ ম্যাগনেটাইজ হয়ে আছে। এবার একে কোনো একটা বাইরে থেকে বড় কোনো ম্যাগনেটের সাহায্যে বা হয়তো ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে কী করছে, আরও বেশি ম্যাগনেটে পরিণত করতে চাইছে, তখন কী হবে, এ তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট লিমিটে চলে গেছে, তার থেকে বেশি ও ম্যাগনেটাইজ হতে পারবে না, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে তার স্যাচুরেশনে চলে যাওয়া, স্যাচুরেশন প্রপার্টিস। নেক্সট হচ্ছে পোলস প্রপার্টি অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। তো ম্যাগনেট আর একটা রকম ধর্ম পালন করে, সেটা হচ্ছে যে আমি যদি একটু তোমাদেরকে মার্কিং করে দেখ, মনে করো আমাদের কাছে দুটো ম্যাগনেট আছে, ঠিক আছে, এর এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ইভেন এই ম্যাগনেটটার ক্ষেত্রেও এটা হচ্ছে তার সাউথ পোল, এটা নর্থ পোল, ঠিক আছে। তো এখন আমরা জানি ম্যাগনেট কী হয়, দুটো ডিসিমিলার মাথা, মানে একটা সাউথ একটা নর্থ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, সবসময় অ্যাট্রাকশান করে। এই অ্যাট্রাকশানটা কখনই হয়, যখন দুটো মাথা অপোজিট হয়, তারা অ্যাট্রাক্ট করে। কিন্তু পরস্পর সেম মাথা ম্যাগনেটকে কী করে, বিকর্ষণ করে। এই দুটোকে তুমি কাছে নিয়ে আসতে পারবে, দেখবে দূরে সরিয়ে দিচ্ছে সমানে। দুটো নর্থ মাথা একে অপরকে দূরে সরিয়ে দেয়, সিমিলারভাবে দুটো সাউথ পোলও কী করে, বা সাউথ এন্ডও একে অপরকে রিপেল করে, ঠিক আছে, দূরে সরিয়ে দেয়। তো এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকেই বলা হয় ম্যাগনেটের অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন প্রপার্টি। তো এই হচ্ছে ওভারঅল ম্যাগনেটের কিছু প্রপার্টি ছিল যেগুলো আমরা জেনে নিলাম। এবার নেক্সট আমরা দেখে নেব যে কিছু আমরা যেগুলো ধরে নিয়েছি, যে আমি বলেছিলাম না যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, বা যাকে ফ্লাক্স বলা হয়, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, এই যে তোমাদের প্রত্যেকটা ছবিতে দেখো একটা পথ দেখানো হয়েছে, একটা লুপ মতন, একটা বদ্ধ পথ দেখানো হয়েছে, সেই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো একটু দেখে নেব। আমরা যেগুলো ধরে নিয়েছি, আমরা যেগুলো স্টাডি থেকে জানতে পেরেছি, আমরা কোনোদিন এই লাইনটাকে দেখতে পারিনি, কিন্তু আমরা এটাকে এর অনেক এক্সাম্পল পেয়েছি যেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এরকম একটা লাইন বা একটা পার্টিকুলার পথ বরাবর ম্যাগনেটটা সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখো, দ্য লাইন অফ ফোর্স অলওয়েজ ট্রাভেল ফ্রম নর্থ টু দ্য সাউথ পোল আউটসাইড দ্য ম্যাগনেট থ্রু এয়ার। তাহলে ম্যাগনেটের যে নর্থ পোল আছে, নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো বেরিয়ে সবসময় কী করে, সাউথ পোলের দিকে যায়। তো এখান থেকে এখানে গেল, ইভেন এই পাশ থেকে এখানে গেল, এদিক থেকে বেরিয়ে এদিকে গেল, এদিক থেকে বেরিয়ে এদিকে গেল। সো আমরা অ্যারোটা সবসময় নর্থের দিক থেকে বেরোচ্ছে বলে সাউথের দিকে যাচ্ছে, এমনভাবে অ্যারো সিম্বলটাকে ইউজ করি। ইভেন তোমাদের পাশে যে ছবিগুলো আছে এগুলোতে দেখানো হয়েছে, তার মানে এই দিকটা হচ্ছে নর্থ পোল, এদিকটা সাউথ। সো এদিক থেকে এদিকে ম্যাগনেটিক বলরেখাগুলো, লাইন অফ ফোর্সগুলো বা ফ্লাক্সটা প্রবাহিত হচ্ছে বলে ধরা হয়েছে, ঠিক আছে।
আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফ্লাক্স যেমন নর্থ থেকে বেরিয়ে সাউথে গিয়ে শেষ হয়ে যায় না, এটা কি সাউথ থেকে নর্থের দিকেও কন্টিনিউ করে, কিন্তু সেটা কি ম্যাগনেটের ক্ষেত্রে সেটা ম্যাগনেটের ভেতর দিয়ে হয়। ঠিক আছে, নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স কখন যায়, যখন ম্যাগনেটের ভেতরে, অনেকটা ইলেকট্রিসিটির মতন কারেন্ট যেরকম পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে যায়, নেগেটিভ টার্মিনালের দিকে যায়, সেটাকে আউটার সার্কিটে বাইরের দিকে। আর ব্যাটারি বা সোর্সের ভেতরে কী হয়, সোর্সের ভেতরে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট কিন্তু প্রবাহিত হয়। কারেন্ট একটা বদ্ধ পথে প্রবাহিত হয়, সিমিলারভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা বদ্ধ পথ কিন্তু তৈরি করে, যেটা হচ্ছে বাইরের দিকে নর্থ থেকে সাউথের দিকে যায় ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো, আর ম্যাগনেটের ভেতরে সাউথ থেকে নর্থের দিকে যেতে থাকে। এটা তার একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে অল ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কমপ্লিট দেয়ার সার্কিট ফ্রম এ লুপ। তাহলে প্রত্যেকটা ম্যাগনেটিক যে বলরেখা বেরোচ্ছে ম্যাগনেটের থেকে, সেটা কিন্তু কমপ্লিট করে, সে একদম সাউথ পোলে গিয়ে আবার সাউথ পোল থেকে সেটা নর্থ পোলে ফিরে আসে। তো এটা একটা বদ্ধ পথ থাকে, এটা কোথাও গিয়ে শেষ হয়ে যায় না। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক লাইন ডাজ নট ক্রস ইচ আদার। তাহলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন একে অপরকে কাট করে না। তার জন্য দেখো এখানে দেখো সবগুলো প্যারালালি যাচ্ছে, হয়তো এখানে ইভেন বেঁকেও গেছে, কিন্তু একে অপরকে কাট করেনি। তোমরা যদি এখানে দেখো যে ছবিতেও দেখানো হয়েছে যে এদের গা ঘেসে ঘেসে এক জায়গায় সংকুচিত হয়ে গেছে, কিন্তু একে অপরকে কাট করে চলে যাচ্ছে না, ট্যারা ব্যাকাভাবে যাচ্ছে না। কেন না, কারণ হচ্ছে ম্যাগনেটিক লাইনগুলো কোনোদিন একে অপরকে ক্রস করতে পারে না, ঠিক আছে, কাট করে না ইচ আদার, মানে একে অপরকে কাট করে না। দ্য লাইন অফ ফোর্স ট্রাভেল ইন ওয়ান ডাইরেকশন হ্যাভিং এ পালসিভ ফোর্স বিটুইন দেম, রিপালসিভ ফোর্স বিটুইন দেম। সো দুটো একই দিকে যাওয়া যদি বলরেখাকে দেখো, সো দুটো বলরেখা কী করে না একই দিকে যাচ্ছে, কিন্তু এরা কী করে একে অপরকে দূরে সরিয়ে দিতে থাকে। ঠিক আছে, এদের দূরে সরিয়ে দিতে চায়, ফলে আমাদের নর্থ পোল থেকে যে ফ্লাক্সগুলো বেরোবে এরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, একে অপরকে ধাক্কা দেয়। ঠিক আছে, হ্যাভ এ রিপালসিভ ফোর্স বিটুইন দেম অ্যান্ড দেয়ারফর ডু নট ক্রস, একে অপরকে ক্রস করে না। দি ম্যাগনেটিক লাইন প্রেফার টু পাস অ্যান্ড কমপ্লিট দেয়ার সার্কিট থ্রু এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো এই যে ম্যাগনেটিক আমাদের এই ম্যাগনেটটা আছে, ঠিক আছে, এটা একটা ম্যাগনেট যেটা হচ্ছে নর্থ থেকে বেরিয়ে, যদি আমরা জুম আউট করে নিই একটু, সো এই ম্যাগনেটটা নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে তার ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যাচ্ছে। এবার মনে করো আমরা কাছাকাছি কি করলাম, এখানে একটা আয়রনকে দিয়ে দিলাম। সো এদের ক্ষেত্রে এই পথটা তো খুব ইজি পথ যাওয়ার জন্য, কিন্তু মোস্ট অফ অল ফ্লাক্সগুলো বেরিয়ে আয়রনে যাবে, এই আয়রনের ভেতরে ঢুকে পড়বে, এর ভেতর দিয়ে ঢুকে তবে গিয়ে এখানে সাউথে যাবে। কারণ এদের ক্ষেত্রে এয়ারের তুলনায় আয়রন বা লোহা, নিকেল, কোবাল্ট বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো হয় সেগুলো অনেক ইজি পথ। সেটা তোমার কাছ থেকে দেখতে গেলে ফিজিক্যালি দূরে আছে, কিন্তু ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের জন্য এটা সবচেয়ে ইজিয়েস্ট পথ, সবচেয়ে কম বাধাযুক্ত একটা পথ। ফলে ওরা দূরে থাকুক বা কাছাকাছি থাকুক, এরা মোস্ট অফ অল টাইম কী হয়, ফ্লাক্সগুলো অন্য এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যেতে সবচেয়ে বেশি প্রেফার করে। ঠিক আছে, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা কি করেছি, পরবর্তীকালে আমরা ম্যাগনেটিক শিল্ডিং নামক যে জিনিসটা সেটাকে তৈরি করেছি। ম্যাগনেটিক শিল্ড মানে এমন একটা জায়গা যেখান দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো যেতে পারবে না, সেই জায়গায় কোনো জিনিসকে রাখলে পরে বা সেখানে যে মেকানিজমটা কাজ করছে তাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ ম্যাগনেটিজমের ফলে অনেক রকম ডিস্টারবেন্স তৈরি হয়, তো সেটা যাতে না হয় আর কি। আচ্ছা, আর নেক্সট হচ্ছে দে বিহেভ লাইক এ ম্যাগনেটিক ইলাস্টিক ব্যান্ড। ইলাস্টিক ব্যান্ড, এই রাবার গার্ডারগুলো আছে না, আমরা গার্ডারগুলোকে যেন টানলে পরে আবার ছেড়ে দিলে এক জায়গায় সংকুচিত হয়ে যেতে চাই, সবসময় ছোটো জায়গায় চলে আসতে চাই, গার্ডারটা যে জায়গায় আছে সেই পজিশনে থাকতে চাই। সেরকমভাবে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো কী করে, ইলাস্টিক ব্যান্ডের মতন। সে মনে করো এখানে এরা দূরে সরে গেছে, বাধ্য হয়েছে ম্যাগনেটিক শিল্ডিংয়ের জন্য, এই আয়রনের ভেতরে ঢুকে গেছে, কিন্তু আয়রনটা কেন থেকে সরিয়ে দিলে ওর আবার আগের পজিশনে ফিরে চলে আসবে, স্ট্রেট হয়ে যাবে সবাই। ঠিক আছে, ইলাস্টিক ব্যান্ডের মতন, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কিন্তু পরে যদি ওখান থেকে আয়রনটাকে সরিয়ে নাও তাহলে ও আবার সে কাছাকাছি চলে এসে মাঝখান দিয়ে যেতে থাকবে। ঠিক আছে, সো ইলাস্টিক ব্যান্ডের মতন কাজ করে। এবার নেক্সট হচ্ছে আমরা যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক শিল্ডিং। সো ম্যাগনেটিক শিল্ডিংটা কেমনভাবে তৈরি করা হয়, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো মোস্ট অফ অল এরা চায় যে আয়রনের ভেতর দিয়ে বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে চলে যেতে, ওটা ওদের পক্ষে সবচেয়ে কম বাধাযুক্ত পথ হয়। সো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ক্যান বি পাসেস থ্রু অল ম্যাটেরিয়ালস, সব ম্যাটেরিয়ালের ভেতরে পাস করতে পারবে, ইভেন কাঠের ভেতর দিয়ে পাস করতে পারবে, প্লাস্টিক, উড, যা কিছু করো না কেন পাস করতে পারে, ইভেন আয়রনের ভেতর দিয়ে, কপারের ভেতর দিয়ে, সবার ভেতর দিয়ে এরা কিন্তু যেতে পারে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন মানে সব রকম ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যেতে পারে। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হ্যাভ এ ভেরি লো রিলাক্টেন্স টু ফ্লাক্স। এই যে রিলাক্টেন্স বলে যে নতুন শব্দটা তোমরা জানতে পারলে, এই রিলাক্টেন্সটাই হচ্ছে
সিমিলার টু রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্টের জন্য কারেন্ট প্রবাহ কে আটকায় না রেজিস্ট্যান্স, তাই তো? কারেন্টের জন্য বাধা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই তো? সিমিলারভাবে ম্যাগনেটিক পথেও যে বাধাটা সেটা হচ্ছে রিলাক্টেন্স। ম্যাগনেটিক সার্কিটের বাধাকে বা ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যে পথ দিয়ে যাচ্ছে সেই পথের বাধাটাকে বলা হয় ম্যাগনেটের জন্য বাধাকে বলা হচ্ছে রিলাক্টেন্স, ঠিক আছে? তো বলছি যে এখানে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে হ্যাভ ভেরি লো রিলাক্টেন্স। তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাক্টেন্স খুব কম হয়। এর জন্য আমি বলেছিলাম যে একটা আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যেতে চাইছে, কিন্তু এতে কাছাকাছি যদি একটা আয়রনকে নিয়ে আসি তাহলে ওরা চায় সবসময় আয়রনের ভেতর দিয়ে পাস করতে। আয়রনের ভেতর এখান থেকে বেরিয়ে মোস্ট অফ অল ফ্লাক্সগুলো এই আয়রনের ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, এবার সাউথ থেকে নর্থের দিকে ভেতর দিয়ে যাচ্ছে, কমপ্লিট করছে পথটাকে। তো মোস্ট অফ অল সবাই এই আয়রনের ভেতর দিয়ে যেতে চাইছে কেন? কারণ আয়রনের ভেতর দিয়ে সবচেয়ে কম বাধা। কিন্তু এয়ারের মধ্যে দিয়ে, প্লাস্টিক যে কোনো জিনিসের ভেতর দিয়ে যেতে চাইলে, আদার্স ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যেতে চাইলে সেখানে বাধা অনেক বেশি, কিন্তু এই আয়রনের ভেতর দিয়ে ওদের বাধা সবচেয়ে কম হয়, ঠিক আছে? বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে বাধা সবচেয়ে কম হয়। দিস লাইন অফ ফ্লাক্স উইল বি অ্যাট্রাক্ট থ্রু এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল this line of flux will be attracted through a magnetic material even if they have to take a longer path। দেখেছো, বলছে যে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের দ্বারা কি হয় না, এই লাইন অফ ফোর্সগুলো অ্যাট্রাক্ট হয়, তারা তাদের ভেতর দিয়ে যেতে চায়। ইভেন সেটা যদি দূরেও থাকে, মনে করো এই আয়রনটা একটা দূরে রাখা হয়েছে, কিন্তু এখানে ভেবে দেখো এটা এই শর্ট পথটা নিয়ে নিতে পারতো বা কাছাকাছি দিয়ে চলে যেতে পারতো, কিন্তু এরা আয়রনের ভেতর দিয়ে সবাই চলে গেছে। এরা যারা দূর দিয়ে যাচ্ছিল তারাও পর্যন্ত আয়রনের কাছে চলে এসছে। যারা এইখান থেকে শর্টভাবে এই মাথায় চলে আসতে পারতো নর্থ থেকে সাউথের দিকে, আমি একটু জুম আছি। সো যারা ইজিলি ধরো এই নর্থ থেকে বেরিয়ে ইজিলি সাউথ পোলের দিকে চলে যেতে পারছিল, তারা না গিয়ে তারা এই লঙ্গার পথটাকে নিয়ে তবে গেছে, কারণ এই আয়রনটা তাদের ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট পাথ, তাদেরকে অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? সো দেখো, ওর জন্যই বলছে ইভেন ইফ, দেখো ওর জন্য বলেছি ইভেন ইফ দে হ্যাভ টু টেক এ লঙ্গার পাথ, যদি তাদেরকে বেশি দূরত্বের পথও নিতে হয় তবু তারা তার মধ্যে যাওয়া বেশি প্রিফার করবে। দিস ক্যারেক্টারিস্টিক্স অ্যালাউ আস টু শিল্ড থিংস ফ্রম ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বাই এনক্লোজিং দেম উইথ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বলছে আমরা যদি কোনো জিনিসকে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে যদি ঢেকে দিই তাহলে কী হবে, ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে তো বলরেখাগুলো ঢুকে যাবে, কিন্তু তার ভেতর দিয়ে পাস করে চলে যাবে না, ওই ম্যাটেরিয়ালের গা বরাবর ওটাকে ধরে ওরা বেরিয়ে যেতে চাইবে। ফলে এইভাবে আমরা একটা শিল্ডিং তৈরি করতে পারি। যেরকম মনে করো এটা একটা হচ্ছে আমাদের ওয়াচ, একটা ঘড়ি। সো ঘড়ির ভেতরে অনেক ছোটো ছোটো গিয়ার্স আছে, দাঁত আছে, অনেক মেকানিজমগুলো কাজ করছে, চলছে, কিন্তু এই ঘড়িটার টোটাল মেশিনটাকে একটা লোহার ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে, আয়রনের ভেতরে। তাহলে বাইরে এপাশে যে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল ম্যাগনেট থাকে, সো ফ্লাক্সটা এর মধ্যে দিয়ে যেতে চাইছে। সো এই ঘড়ির মেকানিজমের ভেতর দিয়ে যখন ফ্লাক্সটা যাবে না, ওরা কি করছে, এই বাইরের দিকের পথটা, ইভেন দেখো একটু দূরের দিক দিয়ে যে ফ্লাক্সগুলো আছে তারাও যেন অ্যাট্রাক্ট হয়ে ভেতরে চলে আসতে চাইছে এর ভেতর দিয়ে, কিন্তু এরা এই আউটার যে বডিটা আছে, লোহাটা আছে, সেটার ভেতর দিয়ে ওরা পাস করে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই ভেতর দিকে ওরা এন্ট্রি নিচ্ছে না। ফলে আমরা একটা কী করতে পারলাম, একটা ইমিউন সিস্টেম বানাতে পারলাম। ইভেন ইন জেনারেল আমার এই ঘড়িটাকে যদি একটা ম্যাগনেটের কাছে নিয়ে আসা হয়, এই কাঁটাটা দেখবে বন্ধ হয়ে যাবে ওপর থেকে যদি ধরা হয় তো, ঠিক আছে? কিন্তু যদি এটা ম্যাগনেটিক শিল্ডিং থাকে, এটা যদি মেটালটা যদি আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে কাছাকাছি ম্যাগনেট নিয়ে আসলেও কী হবে না, এই ঘড়িটা বন্ধ হয়ে যাবে না। এটা তোমরা টেস্ট করে দেখতে পারো, কারোর বাড়িতে যদি ছোটো ম্যাগনেট থাকে আর বাড়িতে যদি এরকম রিস্ট ওয়াচ থাকে, তাহলে তোমরা করে দেখতে পারো যে যদি আয়রন দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক শিল্ডিংটা গুড কোয়ালিটির ম্যাগনেটিক শিল্ডিং থাকলে পরে ঘড়িটা বন্ধ হয় না, ঠিক আছে? এবার দেখো এখানে তোমাদের বাকি আজকের টপিকে আর বিশেষ কিছু আলোচনা করার নেই। এই শেপ অফ দ্য ম্যাগনেট, কত টাইপের ম্যাগনেটগুলো হয়, যেরকম বার ম্যাগনেট হয়, ধরো এটা একটা বার ম্যাগনেট, এটা হর্সশু ম্যাগনেট, এটা হচ্ছে সার্কুলার ম্যাগনেট, ঠিক আছে? বা সিলিন্ড্রিক্যাল আর সার্কুলার টাইপ বা রিং ম্যাগনেটও বলা হয় বহু ক্ষেত্রে। এই ধরনের ম্যাগনেটকে রিং ম্যাগনেট বলা হয়, যার ভেতর দিয়েই পুরো বদ্ধ পথ তৈরি হয়েছে, রিং ম্যাগনেট। আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপ ম্যাগনেট, ঠিক আছে? এবার তাছাড়াও স্পেশাল শেপ বহু টাইপের ম্যাগনেট হতে পারে। সো এখানে যেরকম ডিফারেন্ট শেপের দেখো বহু টাইপের ম্যাগনেটগুলোকে দেখানো হয়েছে, এগুলো এক একটা আলাদা আলাদা পোলকে নির্দেশ করছে। এখানে এটা একটা পোল, এটা একটা পোল, এখানেও দেখে এখানে একটা দুটো পোল তৈরি হয়েছে, এখানে দুটো পোল তৈরি হয়েছে ডিফারেন্টলি, এখানেও কাটা অংশের মধ্যে দুটো পোল তৈরি হয়েছে। সো ডিফারেন্ট শেপেরও কী হয় না, ম্যাগনেট তৈরি হয়ে থাকে। তারপরে তোমাদের এই পোর্শনটা তোমরা এক এক করে একটু দেখে নেবে, ঠিক আছে? এটা খুব জাস্ট রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। মেথড অফ ম্যাগনেটাইজিং, মানে কীভাবে একটা আয়রনকে
বা ডিম্যাগনেটাইজ হয়ে যাওয়া ম্যাগনেটকে আবার নতুনভাবে আমরা ম্যাগনেটাইজ করতে পারি বা ম্যাগনেটে পরিণত করতে পারি। তার জন্য বলেছে টাচ মেথড আছে বাই মিনস অফ ইলেকট্রিক কারেন্ট, ইন্ডাকশন মেথড। সো এটা আছে। এবার টাচের ক্ষেত্রেও 3 রকম ভাগ আছে, সিঙ্গেল টাচ মেথড, ডবল টাচ মেথড অ্যান্ড ডিভাইডেড টাচ মেথড। সো এই পদ্ধতিগুলো তোমরা একটু করে দেখে নেবে, তাহলেই আমাদের ওভারঅল এই পোর্শনটা জানা হয়ে যাবে যে কীভাবে ম্যাগনেটকে ম্যাগনেটাইজ করা যেতে পারে। আর একটা লাস্ট পদ্ধতি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে। সো বাই ইলেকট্রিসিটির সাহায্যে কীভাবে আমরা কোনো জিনিসকে ম্যাগনেটাইজ করতে পারি বা ম্যাগনেটে পরিণত করতে পারি আয়রনকে, এইটা নিয়ে পরবর্তীকালে আমাদের বিস্তারিত আলোচনা আছে, প্রিন্সিপাল অফ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম। সো ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, তড়িতের ফলে কীভাবে চুম্বক আর চুম্বকের সঙ্গে কীভাবে তড়িৎ একে অপরের সঙ্গে জড়িত আছে সেইটা নিয়ে বিস্তার আলোচনা আছে, ঠিক আছে। কেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের মধ্যে যদি লাস্ট একটা টপিক দেখো যে ম্যাগনেটের ক্ষেত্রে যে কেয়ার আর মেনটেন্যান্সটা নেওয়া দরকার, সেটা হচ্ছে রাফলি হ্যান্ডেল করা যায় না। সো ম্যাগনেটকে সবসময় ভালোভাবে হ্যান্ডেল করতে, তার মধ্যে একটা জিনিস অ্যাভয়েড স্ট্রাইকিং, কোনো ভারী জিনিস বা হাতুড়ি দিয়ে বাড়ি মারা ম্যাগনেটকে, এটা অ্যাভয়েড করতে হবে। বা হট করে যদি ম্যাগনেট ড্রপ করে পড়ে যায় তাহলে এ ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, লুজ করতে পারে ওর প্রপার্টিসটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে হিট করা, দেখো একটা মোমবাতি বা কোনো বড় সোর্স দিয়ে এই ম্যাগনেটটাকে গরম করা হচ্ছে, হ্যাঁ, তো গরম করতে থাকলে খুব গরম হয়ে গেলে অনেক সময় ম্যাগনেট ডিম্যাগনেটাইজ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে ম্যাগনেটকে যখন রাখছি, ধরো নর্থ আর সাউথ দুটো বার ম্যাগনেট আছে, পাশাপাশি রাখছি, কিন্তু এটা রাখলে পরে ধাম করে এসে বাড়ি খাবে, ধাম করে একটা জোরে বাড়ি লাগবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য এদের মাঝখানে একটা কার্ডবোর্ডকে আগে থেকে প্লেস করে তারপর দুটো ম্যাগনেটকে কাছাকাছি নিয়ে আসা, ঠিক আছে। সফট কোনো টাইপের কটনের এক ধরনের লেয়ার হতে পারে, হ্যাঁ, আমি তুলো যাকে বলি সেগুলো দিতে পারি প্যাডিং মতন, বা হচ্ছে আমরা কার্ডবোর্ড রাখতে পারি, ঠিক আছে, পিচবোর্ড রাখতে পারি, এগুলো রাখতে পারি। আর দুপাশ থেকে এগুলোকে পার্টিকুলার দুটো ম্যাগনেটের মাঝখানে যে সফট টাইপের ম্যাটেরিয়ালটাকে রাখছি একে বলে কিপার, কিপিং করে রাখার জন্য, রেখে দেওয়ার জন্য। সো কিপার দুদিকে দেওয়া, আর মাঝখানে কিপার দেওয়া, তারপর সাইড থেকেও কিপার দিয়ে রেখে দেওয়া। সো তোমরা যদি কোনো বড় সড়ো ম্যাগনেট কেনো, যদি সেটা দূর থেকে আসে দেখবে সেটা খুব সুন্দর প্যাকেজিংয়ের ভেতরে আসে, ইভেন একটা ম্যাগনেটিক শিল্ডিং করা মেটাল ক্যানের ভেতরে করে সেটা আসতে থাকে। সো ম্যাগনেটকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা দরকার, এই 3-4টে পয়েন্ট আমাদের মাথায় রাখা দরকার। তো আজকের ওভারঅল টপিক এইটুকুই ছিল। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। থ্যাংক ইউ।